কি অবস্থা দাদা? হাততালি। আমাদের ফিজিক্স শেষ, প্রথম চ্যাপ্টার সেকেন্ড পার্ট, প্রথম অধ্যায় শেষ, সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় শেষ। আমি আজকে ক্লাস নিব হচ্ছে রিক্যাপ করব। আমার হাতে প্রায় 30-40 মিনিট বা 50 মিনিট টাইম আছে, তার ভিতরে আমি প্রথম চ্যাপ্টারটা রিক্যাপ করব, মানে রিভাইন্ড করব। হ্যাঁ, মানে আগে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি, তো ওইগুলা ক্লাসের পাশাপাশি এই ক্লাসটা হবে হচ্ছে বোনাস ক্লাস। এই ক্লাসে আমি সব কিছু তথ্য আবার আবার রিসাপ্লাই করব। তো প্রথম পেজে চলে যাই আমরা। থার্মোডাইনামিক্স বলতে আমরা বুঝি আসলে কোন জিনিস। থার্মোডাইনামিক্স কি করে? তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক করে দেয়। সরি, তাপের সাথে শক্তি এবং কাজের একটা সম্পর্ক করে দেয়। এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার মেইন কনসেপ্ট। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতারই একটি বিশেষ রূপ, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তি প্রবাহটা কোন দিকে হবে সেটা বলতে। আচ্ছা, গেল। এবার আমরা আসবো হচ্ছে কি ভাই, আমার এই জিনিসটা খুব ঝামেলা করতেছে, এই হেডফোনটা। আচ্ছা, আমি এটা এখানে রাখি, এখানে রাখছি, বোঝা মানে কথা যেন শোনা যায় ঠিক ক্লিয়ারলি। সে এবার আমরা কথা বলবো হচ্ছে তাপীয় সমতা। আচ্ছা, এখানে এইভাবে রাখি। তাপ হচ্ছে এমন একটি রূপ যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত। তাপ হচ্ছে এমন একটি রূপ যা বস্তুর আভ্যন্তরীণ শক্তির সাথে মানে সম্পর্কিত। যে অবস্থা পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাদের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলে। যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর ভিতরে তাপের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলে। তাপমাত্রার পার্থক্য থাকলেই কেবলমাত্র তাপের আদান প্রদান ঘটে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এবং এই তাপ শক্তির প্রবাহ কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে থাকে তাপমাত্রার পার্থক্যের উপর। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুতে তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে নাকি তাপ নেবে। কেন? তাপগতিবিদ্যার 0তম সূত্র: দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে RH ফাউলারের একটা সূত্র। আমি খুব দ্রুত পড়াবো, এটা হচ্ছে রিক্যাপ ভিডিও, খুবই দ্রুত পড়াবো। আমি কোনো জায়গায় খুব একটা বেশি থামবো না, একদম এক্সপ্লেন করব, আর যে কোর ইনফরমেশনগুলো সেইগুলো দেওয়ার চেষ্টা করবো। সো RH ফাউলার যেটা বলছেন সেটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। এটারে ইংরেজিতে বলা হয় জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স লেখা আছে। তাপগতিবিদ্যার সাম্য অবস্থা উপরোক্ত সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। তৃতীয় বস্তুটি থার্মোমিটারের ভূমিকা হিসেবে পালন করে। এখন আমার হাতের দিকে তাকাও। দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে দুইটা বস্তু সাপেক্ষে ওই তৃতীয় বস্তুটাই হবে হচ্ছে আমি বলি, দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। দুইটি বস্তু হচ্ছে আমার এই একটা বস্তু, একটা বস্তু। এখন দুইটি বস্তু যদি তৃতীয় বস্তু হচ্ছে আমার এই থার্মোমিটারটা, ঠিক লয়ে যায়। দুইটি বস্তু মাঝখানে থার্মোমিটার। দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। বুঝলে? থার্মোমিটারের এইখানটার যদি তাপমাত্রা 100 ডিগ্রি হয়, না মেইন হচ্ছে আমার থার্মোমিটারের তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয়, মাঝখানে রাখছি, তো তাহলে এই থার্মোমিটারের কারণে প্রথম বস্তুর যে তাপমাত্রা হবে, এই বস্তুর তাপমাত্রাও সেটা হবে। তো তিনটা তাপীয় সাম্য অবস্থায় চলে আসবে। এটাই হচ্ছে আমার RH ফাউলারের সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তারপরে আমরা আসবো হচ্ছে আমার হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকে, বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, সেটা হচ্ছে আমার ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওইদিকে বরফ টাইপের জিনিস।
যে তাপমাত্রায় বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকে সেটা হচ্ছে আমার নিম্ন স্থির বিন্দু, বা বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে সেটা হচ্ছে আমার নিম্ন স্থির বিন্দু। এবং যে তাপমাত্রায় পানি জলীয় বাষ্পের সাথে পানি জলীয় বাষ্পের সাথে সাম্য অবস্থায় থাকবে। প্রথমটা হচ্ছে বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকবে, সেটা হবে নিম্ন স্থির বিন্দু। এবং জলীয় বাষ্প এবং পানির সাথে যখন জলীয় বাষ্প সাম্য অবস্থায় থাকবে সেটা হবে আমার ঊর্ধ্ব স্থির বিন্দু, 100°C তাপমাত্রা ওইদিকে। তারপরে চলে আসি আমার সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল মানে হচ্ছে পারদ থার্মোমিটার। সেলসিয়াস স্কেল মানে পারদ থার্মোমিটার। এগুলো আমি আগের ক্লাসে একটু জাস্ট মানে কি বলবো, একটু বেশিক্ষণ ধরে কথা বলছি এই জিনিসগুলো নিয়ে। এই ক্লাসে আমি অত বেশিক্ষণ কথা বলবো না, খুব টু দা পয়েন্ট কথা বলবো। আর আমি কথা বলছি, আমি মোহাম্মদ তৌফিক কবির। আমার ক্লাস আমরা যে দেখতেছেন সেটা হচ্ছে পাগলের ক্লাস। সবাই খুব একটা কেউ চেনে না, বাই দ্য ওয়ে। আমি এই চ্যানেল চেনে না বলে যে গিভ আপ করবো, ছেড়ে চলে যাবো, আর কেউ দেখতেছে না, দেখবে না, বাদ দাও ভাই। এই চ্যানেল খোলা অনেক দিন হয়েছে, আর এই চ্যানেলের ড্রিম আমার অনেক ছোটবেলা থেকে। আমি সার্কটেক বুটেক্সের আন্ডারে সার্কটেকে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চান্স পাইছি কিছুদিন আগে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কিন্তু দাদা কিছু একটা পড়ি, কিন্তু শুধু বেকার ঘুরি বেড়াই না ভাই। আমি পড়াশুনো করি, কিন্তু এখনো কাজে লাগবে এগুলা। আর আমি মেইন আমার ইউটিউব চ্যানেলটা খোলার পারপাস হচ্ছে কিছু টিউশন পাওয়া, এটা হচ্ছে আমার মেইন পারপাস। টাকা, হ্যাঁ টাকা মানে মানে বলে মানুষ টাকা লাগে না, টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে কিছু না ভাই। টাকা অনেক বড় একটা জিনিস। মানি ক্যান বাই হ্যাপিনেস। মানি হচ্ছে অপশন রাখে। টাকা থাকলে শান্তি থাকে মনে, সত্যি কথা ভাই। টাকা থাকলে মানি ইজ এ বিগ স্ট্রেংথ আমি মনে করি। এই টাকা যদি না থাকতো আমার এই ইউটিউব চ্যানেলও খোলা হইতো না, আমার এই ফোনটাও কিনা হইতো না, কিছুই করা হইতো না। এখন বলবে যে টাকা লাগে না, ভাই টাকা লাগে ভাই। টাকা ছাড়া দুনিয়া আসলেই চলে না ভাই। ততটাও না, যতটুকু টাকা দরকার ততটুকু আমি আর্ন করব, এবং টিউশন পড়িয়ে হোক আর ইউটিউব চ্যানেল দিয়ে হোক। আমি পড়াই ফিরে আসি। সো ফারেনহাইট থার্মোমিটারের কথা প্রথমে বললাম হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, যেটা হচ্ছে পারদ থার্মোমিটার। তারপরে বলবো হচ্ছে ফারেনহাইট স্কেল বা রোধ থার্মোমিটার। পারদ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হয় হচ্ছে 0°C, এবং পারদ থার্মোমিটারের আমি ঘুরাই ফেললাম, দেখছো? সেলসিয়াস স্কেল বা পারদ থার্মোমিটার এর নিম্ন স্থির বিন্দু হয় 0°C এবং মধ্য স্থির বিন্দু হয় 100°C। এবং তারপরে আমরা আসবো হচ্ছে ফারেনহাইট স্কেল বা পারদ থার্মোমিটার। এটার নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32°C এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 212°C। বুঝলে? আবার এবার হচ্ছে ক্লিনিক্যাল আর ডাক্তারি থার্মোমিটার। ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার হচ্ছে ফারেনহাইট স্কেল আকাঙ্ক্ষিত থাকে। তাপমাত্রা 95°F থেকে 105°F মধ্যে থাকলে এই থার্মোমিটারের গায়ে সাধারণত 95 থেকে 110 দাগ থাকা থেকে থার্মোমিটার সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করতে পারে বলে একে চরম থার্মোমিটার, ম্যাক্সিমাম থার্মোমিটার বলে। এই থার্মোমিটার মানবদের সর্বোচ্চ তাপমাত্রা মাপতে পারে। বেসিক্যালি আমাদের দেহের তাপমাত্রা এরকম 96°F টাইপের এরকম থাকে। তার মানে ফারেনহাইট, কিন্তু আমরা অনেকে ভুল করে বলি ফারেনহাইট, ওটা সেলসিয়াস। ইটস নট সেলসিয়াস, ইটস ফারেনহাইট। 95°F। আর অনেকে ভুল করে সেলসিয়াস বলি, এই 100°C না, তার তাপমাত্রা 95 থেকে 110°F ভিতরে থাকে, নট সেলসিয়াস। তারপরে আমরা আসবো হচ্ছে ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট। 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্পটি তাপীয় সাম্য অবস্থায় থাকে সেটা হচ্ছে ত্রৈধবিন্দু বলে। ট্রিপল পয়েন্ট 273.16 কেলভিন, এটা হচ্ছে আমার ট্রিপল পয়েন্ট।
কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তন, এসআই একক কি হচ্ছে কেলভিন। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা, ভাই পানির ত্রৈধবিন্দু থেকে আমি কেলভিনের কনসেপ্ট পাচ্ছি। ট্রিপল পয়েন্ট একটা কোথাকার কোন জিনিস, সেটা হচ্ছে 4.5 মিলিমিটার হাইড্রোমিটার তাপমাত্রা। এই চাপটা কিন্তু খুবই কম, এই চাপ কিন্তু ভীষণ কম। আমার এই যে পরিবেশে এই যে রুমটা আছে, এই রুমের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, দ্যাট মিনস 780 মিলিমিটার হাইড্রোগ্রাম। কিন্তু এই যে ট্রিপল পয়েন্টের যে চাপটা না, এটা হচ্ছে মাত্র 4.58 মিলিমিটার হাইড্রোগ্রাম, হুইচ মিনস যেটা খুবই নিম্ন একটা চাপ। ঠিক আছে। এবং আমি যখন কোনো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে চাই, তখন আমি ওই ডিগ্রির সাথে আমি 273.16 বা 15 যোগ করি। এখন কথা হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় তাপমাত্রা কত হবে? পরম শূন্য তাপমাত্রা মানে কি? আমার যখন একটা সময় আসে যখন চাপ কমাইতে কমাইতে এমন একটা পর্যায়ে চলে যায় যে নির্দিষ্ট একটা চাপের কারণে সেখানে আয়তনটা শূন্য হয়ে যায়। পিভি এর একটা গ্রাফ আছে না, সরি না, ওয়েট পরম শূন্য তাপমাত্রায় কি হয়? আয়তনটা জিরো হয়। তখন এই আয়তন জিরো হয় কি হচ্ছে, বয়েলের সূত্র থেকে নাকি গেলুসের সূত্র থেকে? এটা কনফিউজড হয়ে গেল তো এখানে। আচ্ছা যাই হোক, পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। কজ পরম শূন্য তাপমাত্রা মানে, ও আচ্ছা, টি ভেরিজেস ভি, গেলুসের সূত্র। -273 ডিগ্রি কেলভিনে ডিগ্রি সেলসিয়াসে যখন যাই, -273.16 ডিগ্রি সেলসিয়াসে যখন যাই, তখন কোনো গ্যাসের আয়তন হয়ে যায় 0। আমি ব্রেন ওইখানটা আনতেছি ভাই, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না, আনতেছি এখান থেকে, রিকল করতেছি। আমি -273.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে আমার গ্যাসের কোনো আয়তন থাকবে না, সেটা হবে হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। ওই -273.16 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। ওই 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 পরম শূন্য তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসকে আমি কেলভিনে কনভার্ট করব, তাহলে আমি +273.16 দিব। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কত? 0 কেলভিন। বুঝতে পেরেছো দাদা? এবার গেছে মাথায়? এভাবেই পড়াই আমি। তারপরে আসবো আমরা বরফ বিন্দু কাকে বলে। বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বরফ বিন্দু। ওর সাথে আমি 273.16 যোগ করে দিলে আমি পাবো হচ্ছে 273.16 কেলভিন। তাহলে বরফ বিন্দু হচ্ছে 273.16 কেলভিন। তাহলে স্টিম বিন্দু কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি বাষ্পীভূত হয় বা স্টিম হয়, ওর সাথে আমি 273.16 যোগ করে দিলে পাচ্ছি হচ্ছে 373.16, হুইচ ইজ দ্য স্টিম পয়েন্ট। গেল, গেছে? আজকে দাদা লেভেলে ক্লাস হচ্ছে। তাহলে গেল রোদ থার্মোমিটারের বেলায় রোধের পরিবর্তন। এবার আমি হচ্ছে কইসে পারদ থার্মোমিটারের বেলায় পারদ স্তম্ভের উচ্চতা, এবং রোদ থার্মোমিটারের বেলায় আমি ওয়েট আমার বাসায় লোক আইছে, একটু পজ করতে হবে। সো ব্যাক। সো যেখানে আমরা ছিলাম, এই 2 মিনিটের ব্রেক নিয়ে আসলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পারদ থার্মোমিটারের বেলায় পারদ স্তম্ভের উচ্চতাকে আমরা ইউজ করি, এবং রোদ থার্মোমিটারের বেলায় আমি পরিবাহীর রোধকে ইউজ করি কি হিসেবে অর্থাৎ সেটা উষ্ণতামিতিক ধর্মের নাম শুনেছো কেউ? এই পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে উষ্ণতামিতিক একটা ধর্ম, পরিবাহীর রোধ হচ্ছে একটা উষ্ণতামিতিক ধর্ম, অবজেক্টিভে আসে।
লিখে রাখো, অবজেক্টিভে আসবে। নিচের কোনটি উষ্ণতাভিত্তিক ধর্ম? পরিবাহীর রোধ নাকি পারদস্তম্ভের উচ্চতা? দুইটাই অপশনে, দুইটাও আসতে পারে, দিবা দুইটাই টিক দিয়ে দিবা। সিস্টেম ব্রো। এখন কথা হচ্ছে এলপিএইচটিতে লোড প্রেশার হাই টেম্পারেচারে আমার বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কিন্তু এখানে একটা মিস্টেক আছে বইতে। সিম্পলি বলা হয়েছে যে নিম্ন তাপমাত্রায় বাস্তব বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখানে নিম্ন তাপমাত্রা হবে না ভাই, নিম্ন চাপ হবে। এটা ভুল করে লিখে ফেলছে এটা। লর্ড কেলভিন উদ্ভাবিত তাপগতীয় স্কেল, লর্ড কেলভিন হচ্ছে তাপগতীয় স্কেল আবিষ্কার করেন 1927 সালে। তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল নামে লাগবে না। তাপ হচ্ছে একটি শক্তি, আর তাপমাত্রা হচ্ছে তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে নাকি নেবে। হচ্ছে কেন প্রকৃতিতে প্রতিটি ঘটনা হচ্ছে একটি নিয়ম মেনে চলে। শক্তির রূপান্তর কোনো না কোনো নিয়ম মেনে চলে। এই যে শক্তির রূপান্তর যে একটা নিয়ম মেনে চলে না, এই নিয়ম হচ্ছে তাপগতিবিদ্যার তিনটি সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এই নিয়মগুলো মেনে চলে। তাপীয় প্রচুর চুলকাচ্ছে। শক্তির রূপান্তরে কোনো না কোনো নিয়ম মেনে চলে, এবং নিয়মগুলোকে বলা হয় তাপগতীয় সূত্র বলে। কেন? বিজ্ঞানী জুল সর্বপ্রথম তাপ এবং কাজের মধ্যে একটি সঠিক সম্পর্ক স্থাপন করেন। বিজ্ঞানী জুল তাপ এবং কাজ, তাপ এবং কাজ, বিজ্ঞানী জুল। শক্তি হচ্ছে কার্ণ। আসতে দাও, ওটা সেট করতে দাও ব্রেনে। তাপ থেকে আমি কাজ পাবো কিনা, জে ভেরেজেস ডাব্লিউ। জে মানে হচ্ছে তাপ, আর ডাব্লিউ মানে কাজ। জে ভেরেজেস ডাব্লিউ ভেরেজেস এইচ, কাজ এবং তাপ। কাজ এবং তাপ, ডাব্লিউতে হচ্ছে কাজ এবং এইচ হচ্ছে তাপ। এই যে জিনিসটা কি রে, এই যে জিনিসটা সেটা হচ্ছে একক তাপমাত্রা তুমি যে পরিমাণ কাজ করতে হয়, একক তাপমাত্রা উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক সমতা, যে দ্বারা W is equals to JH, একটা সূত্র আছে সবাই জানো, W is equals to JH। এই যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। W is equals to JH, W by H is equals to J, W by H, W by H, H কি? H হচ্ছে তাপ, W মানে কাজ। একক তাপ থেকে যতটা কাজ পাবো, একক তাপ থেকে যে পরিমাণ কাজ করা যায় তাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা বলে। বুঝলে কিনা? অবশ্যই বুঝতে হবে ভাই, আমি পড়ালে বুঝতে হবে ভাই। তারপরে আসবো হচ্ছে আমরা পরীক্ষা নির্ণয় জড় খানিকটা তাপগতীয় সাম্যাবস্থায় তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে পিভিটি, তাপচাপ আয়তন সবাই জানে। তাপগতীয় স্থানাঙ্ক একটা বস্তুর মানে সঠিক অবস্থান নির্ণয় করার জন্য আমার তিনটে স্থানাঙ্কের দরকার হয়, এক্স, ওয়াই এবং জেড। কোঅর্ডিনেটের নাম শুনেছি আমরা মনে হয় হায়ার ম্যাথে সবাই। সেই কনসেপ্ট থেকে আমরা কোনো সিস্টেমের একটা সঠিক অবস্থান প্রকাশ করতে আমরা তিনটা জিনিস আমার দরকার হয়, সেটা হচ্ছে কি কি? পিভিটি, তাপচাপ আয়তন। এবার আসবো আমরা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা ভর এবং শক্তি উভয়ই সঞ্চালন করা যাবে, স্থানান্তরণ করা যাবে। এটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। বদ্ধ সিস্টেম কাকে বলে?
যেখানে শুধুমাত্র শক্তির বিনিময় হবে। প্রথমে গেল হচ্ছে ভর শক্তি, সেটা হচ্ছে ওপেন 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 সিস্টেম। ওপেন সিস্টেম মানে কি, মানে এটা হচ্ছে যদি ওপেন সিস্টেম হয়, এর একটা ভর আছে, পানির একটা ভর আছে, এবং এই পানির ভরে আভ্যন্তরীণ শক্তি আছে এর ভিতরে। এই ভর এবং আভ্যন্তরীণ শক্তি দুইটাই যখন আমি কনভার্ট করতে পারবো, এদিকে ওদিকে করতে পারবো, সেটা হবে উন্মুক্ত সিস্টেম। হ্যাঁ পারতেছি, কিন্তু এখানে মুখ খুলে দিলেই পানি বের করতে পারবো, which means it's a উন্মুক্ত সিস্টেম। এখন কথা হচ্ছে এটা কখন বদ্ধ সিস্টেম হবে? আমি এই মুখটা লাগাই দিলাম, মুখ খুলবো না, আমি শুধুমাত্র শক্তি আদান প্রদান করতে পারবো, কিন্তু ভর আদান প্রদান করতে পারবো। পানির এখান থেকে পানি আমি নামাবো না, দ্যাট মিনস এই ভরটা আনচেঞ্জ থাকবে। কিন্তু শক্তি আমি এখানে ঝাঁকাঝাঁকি করে ঝাঁকাইতে ঝাঁকাইতে থাকলে এখানে যে টেম্পারেচারগুলো আছে না, টেম্পারেচার কারণে আভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। এইভাবে কে বুঝায়? এইভাবে কে বুঝাইছে? কখন বুঝাইছে নাকি কেউ? আমি এখানে ঝাঁকাচ্ছি, ঝাঁকায়ে এই পানিতে এই আভ্যন্তরীণ এখানে পানির অণুগুলো আমি কম্পন সৃষ্টি করতেছি, করে টেম্পারেচার বাড়াচ্ছি, কাজ এখানে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জেস আসতেছে, দ্যাটস তাপমাত্রা বাড়বে। এটা হবে আমার ক্লোজড সিস্টেম এটা। কিন্তু যদি আমি মুখটা খুলে দিই সেটা হবে ওপেন সিস্টেম। এবং আমি যদি একটু চিন্তা করি, বিচ্ছিন্ন সিস্টেম কখন হবে? যখন আইসোলেটেড বলে অনেকে, আমি বলি আইসোলেটেড। এখন যে সিস্টেমের পরিবেশের সাথে মোটেও প্রভাবিত হয় না, যে সিস্টেম পরিবেশের সাথে মোটেই প্রভাবিত হয় না, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম। এবার আসবো আভ্যন্তরীণ শক্তি নিয়ে। তাপ হচ্ছে একটি প্রক্রিয়া যা বস্তুর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। তাপ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা বস্তুর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। এখন আভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? প্রত্যেক বস্তুর ভেতরে একটি অন্তর্নিহিত শক্তি থাকে যা দ্বারা এটি কাজ করে। প্রত্যেকটা বস্তুর একটি আভ্যন্তরীণ শক্তি থাকে যা দ্বারা এটি কাজ করে। এর এর আভ্যন্তরীণ শক্তি আছে, দ্যাটস ওয়াই এই বস্তুটা ঝাঁকাইলে একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে অন্য একটা তাপমাত্রায় পৌঁছাইতে পারবে, যাইতে পারবে। এটার ইন্টারনাল এনার্জি আছে বলেই পারতেছে, কিন্তু নাই পারতো না। বুঝতে হবে দাদা, ক্ষুদায় আসেনি পড়াইতে, আসি। প্রত্যেক বস্তুর ভিতরে একটি অন্তর্নিহিত শক্তি থেকে যা দ্বারা এটি কাজ করতে পারে। প্রত্যেকটি পদার্থের অণুগুলোর রৈখিক গতি এবং পরমাণুর কম্পন এবং আবর্তনশীল নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের গতির প্রভাবে আভ্যন্তরীণ শক্তির সৃষ্টি হয়। আভ্যন্তরীণ শক্তি কিভাবে সৃষ্টি হয়? রৈখিক গতি থাকে, প্রত্যেকটা অণুর রৈখিক গতি থাকে, কক্ষীয় গতি থাকে। আবর্তন গতি বা কক্ষীয় গতি সেম জিনিস। কোনো বস্তু কম্পন ঘটে, কোনো বস্তুর ভাইব্রেশন হয়, সবগুলার মিক্সড হচ্ছে আমার আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। বুঝতে পেরেছ? আমার টাইম যাচ্ছে, দ্রুত পড়তে হবে। প্রত্যেক বস্তুর মধ্যে একটি সহজাত শক্তি নিহিত থাকে যা কাজ সম্পাদন করতে পারে, যা অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। বস্তুর আভ্যন্তরীণ অণু, পরমাণু এবং মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি এবং আবর্তন গতি এবং এদের মধ্যকার পারস্পরিক বলের প্রভাবে উদ্ভাবিত শক্তি হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বা অন্তর্নিহিত বা ইন্টারনাল এনার্জি। কি আছে আমার মেইন ফ্যাক্টর? সেটা হচ্ছে রৈখিক গতি, স্পন্দন গতি এবং আবর্তন গতি। রৈখিক গতি মানে নিজস্ব গতি, স্পন্দন তাপ ভাইব্রেশন হবে, আর আবর্তন মানে হচ্ছে রোটেশন, কোনো একটা নির্দিষ্ট জিনিস কোনো একটা নির্দিষ্ট বস্তুকে ঘিরে ঘুরবে। ঘোরা এক জিনিস, কোন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরা হচ্ছে রোটেশন। বাট ওই ইলেকট্রনটা যখন নিজ কক্ষপথে ঘুরতে থাকবে, নিজ কক্ষপথে যখন নিজেই ঘুরবে, সেটা হচ্ছে রৈখিক গতি। অক্ষীয় গতি আর কক্ষীয় গতি দুইটার আলাদা জিনিস, কিন্তু আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখন বুঝাই দেবো জিনিসটা, ঠিক আছে? করে তারপরে আমরা আসি হচ্ছে ভৌত ধর্ম, যেমন আপেক্ষিক, আচ্ছা না ওইটা থাক। ভৌত ধর্ম হচ্ছে যেমন আপেক্ষিক তাপ প্রসারণ সহ, ভৌত ধর্ম যেমন আপেক্ষিক তাপ বা প্রসারণ সহ উৎসতা অভ্যন্তরীণ যদি পরম্পরা জানা যায়। যাই হোক, তাপগতিবিদ্যার প্রথম সূত্র
তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়বো আমরা এবার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রকৃতপক্ষে শক্তি নিত্যতা সূত্রের একটি বিবৃতি, বিশেষ রূপ বিজ্ঞানী ক্লাসিয়াস সর্বপ্রথম সাধারণত আবিষ্কার করেন। যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ সিস্টেমের বা তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। dq = du + dw, এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি যদি কোনো সিস্টেমে তাপ সরবরাহ করি তার কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অংশ সিস্টেমের উপরে কাজ করবে ও পরিবেশের উপরে কাজ করবে। এই হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা চলে যাই, এখান থেকে পড়ে ফেলেছি। এখন কথা হচ্ছে, যদি আমরা dq এর মান কখন ধনাত্মক, আমি যদি বাইরে থেকে তাপ দিই সেটা হবে dq প্লাস, বাইরে থেকে আমি যদি তাপ দিই সেটা হবে dq প্লাস। আমি যদি তাপ শোষণ করে নিই, আমি যদি কোনো সিস্টেম থেকে তাপ শোষণ করে নিই, dq এর মান হবে মাইনাস। তারপর হচ্ছে du এর বিষয় আছে। du যদি প্লাস হয়, আভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, যদি আমি তাপমাত্রা বাড়াই, কোনো বস্তুর তাপ দিলে যদি সেই বস্তুর তাপের আদান প্রদানের ঘটার ফলে যদি সেখানে তাপমাত্রা বাড়ে, তাহলে সেখানে আভ্যন্তরীণ শক্তি বাড়বে। আর আভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, ডিইউ এর মান হবে প্লাস, আর আভ্যন্তরীণ শক্তি যদি কমে, ডিইউ এর মান হবে মাইনাস। এবার আসবো আমরা ডাব্লিউ। সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কাজ সম্পাদিত হলে ডিডাব্লিউ ধনাত্মক হবে। সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, এই বোতল যদি এর আশপাশের পরিবেশের উপর কাজ করে, সেটা হবে ডিডাব্লিউ প্লাস। গেল কনসেপ্ট, আর যাব না, এদিকে যাব না। এরপরে আসবে হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় চাপ থাকে কনস্ট্যান্ট এবং ডিডাব্লিউ এর চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ডিডাব্লিউ = p.dv। চাপটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাট আয়তনটার পরিবর্তন হচ্ছে, এবং সেই চাপ এবং পরিবর্তিত আয়তনের গুণফল হয়ে গেল আমার কাজ, কৃত কাজ, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। এবার আমরা আসবো সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ কিভাবে হয়? আমার হচ্ছে ডিডাব্লিউ যেটা আছে, প্রচন্ড অ্যালার্জি ভাই। ডিডাব্লিউ কোনটা আছে? সম আয়তন প্রক্রিয়ায় আমার ডিভি এর মানটা হবে 0, কনস্ট্যান্ট থাকবে, আনচেঞ্জ থাকবে। তাহলে ডিভি মানে কি? পরিবর্তন, ডিফারেন্সিয়েশন করা হয়েছে ডিভি, নট শুধু ভি। শুধু ভি হইলে আমরা বলতাম যে না, ভি একটা কনস্ট্যান্ট মানে আগাচ্ছে, বাট মানটা শূন্য না, মানটা 5 কিংবা 6, সবসময় 5 বজায় রেখে চলতেছে, কিন্তু শূন্য না। বাট আমি যখন বলতেছি যে সম আয়তন, আয়তনটা আমি কনস্ট্যান্ট করে দিলাম, কিন্তু আমার দরকার হচ্ছে ডিডাব্লিউ = p.dv, আয়তনের পরিবর্তন লাগবে আমার। আয়তনের যদি পরিবর্তন না হয় তাহলে তোমার লাভ হচ্ছে না কোনো। তাহলে কি হচ্ছে? কৃত কাজ হয়ে যাচ্ছে 0। তাহলে আমি যখন সম আয়তন প্রক্রিয়ার কথা বলবো তখন ডাব্লিউ এর মান হবে 0, কজ p.dv, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তন হয়ে গেছে কনস্ট্যান্ট। লেভেলটাই আলাদা, বুঝতে হবে। সমস্ত প্রক্রিয়ার কথা বলি এবার। যে তাপমাত্রায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমস্ত প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেটা হচ্ছে আমার সমস্ত প্রক্রিয়া। ধীরে ধীরে তাপ সরবরাহ করা হলে তাহলে গ্যাসের তাপ এবং আয়তনের পরিবর্তন হবে যদি এর তাপমাত্রা কোনো পরিবর্তন না হয়। ধীরে ধীরে তাপ সরবরাহ করলে গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন হবে যদিও এর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার কোনো পরিবর্তন যদি না হয়, আমার ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জেস আসবে না। ডিইউ এর মান হয়ে গেল 0,
সমস্ত প্রক্রিয়ায় উষ্ণতার স্থির থাকে বলে, উষ্ণতা স্থির থাকে ভাই, উষ্ণতা কেন বলতেছে, তাপমাত্রা বলো। তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে ডিউ এর মান যদি 0 হয়, ডিকিউ প্লাস ডিডাব্লিউ, যে তাপ আমি দিব, সরবরাহ করব, তার সম্পূর্ণটাই কাজে পরিণত হয়ে গেল। এটাই হচ্ছে কনসেপ্ট। এটা থেকেই আসলে দাদা তৈরি হয়েছি, এভাবেই তৈরি হয়েছে আমি। এরপরে আসবো হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজে সম্পাদিত তাপ শক্তির, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। এবার আসবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, আমার তাপকে আমি কনস্ট্যান্ট করে দিব, তাপই আমি কনস্ট্যান্ট করে দিব। ভাই এটা একটা হিউজ জিনিস ভাই, এটা একটা হিউজ জিনিস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস অনেক বড় একটা জিনিস। আর এই যে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজটা কি হবে, এনআরটি লন ভি2 বাই ভি1, এনআরটি লন ভি2 বাই ভি1, এনআরটি লন ভি2 বাই ইন্টিগ্রেশন করে একটা সিস্টেম, এক দুইটা লাইন ইকুয়েশন বের করতে হবে। যখন হায়ার ম্যাথ পড়াবো তখন এই জিনিসগুলো নিয়ে আরও আলোচনা করবো, ডিপ যাবো। এখন পড়াবো না ভাই, এখন পড়াতে গেলে ভাই ভিডিও হয়ে যাবে 3 ঘন্টা। বুঝছো না? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে যে প্রক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, বাইরে থেকে সিস্টেমে কোনো তাপ আসবে না, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। রুদ্ধতাপীয় প্রসারণ করবো আমরা, রুদ্ধতাপীয় প্রসারণ, আমার বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হবে না। এই যে বাইরে থেকে এখানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, কিন্তু আমি এই বোতলটাকে টেনে লম্বা করলে আমার এই যে ভিতরকার যে পরমাণুগুলো আছে, পরমাণুগুলা তার নিজস্ব আভ্যন্তরীণ শক্তি ইউজ করে ওই যে ফাঁকা যে স্থানগুলো ওইগুলো দখল করতেছে। হুইচ মিনস এই এই সিস্টেমটা তার আভ্যন্তরীণ শক্তি ইউজ করতেছে। আর আভ্যন্তরীণ শক্তি ইউজ করা মানে তার নিজস্ব তাপমাত্রা সে অপচয় করতেছে, নষ্ট করতেছে, ইউজ করতেছে, ফলে তার তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং সে শীতল হতে থাকতেছে। আর কি শুনবা? আর শোনা লাগবে? আর শোনা লাগবে? রুদ্ধতাপীয় সংকোচনের তালি কি হবে? রুদ্ধতাপীয় সংকোচনের তালি কি হবে? রুদ্ধতাপীয় সংকোচনে কি হবে, আমার বাইরে থেকে আমি এই সিস্টেমটাকে আমি চাপ দিব, বাইরে থেকে আমি চাপ দিচ্ছি, দিলে আমার এখানে ইন্টারনাল এনার্জি বাড়তেছে, সিস্টেমের উপর কাজ করতেছি, তাপমাত্রা বাড়তেছে। দ্যাটস ওয়াই এর বুঝতে পারতেছো ভাই, তাপমাত্রা বাড়বে। আর রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমবে, সিস্টেমে তাপমাত্রা কমবে। রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়বে। আচ্ছা যাই হোক, সেটা সমচাপ প্রক্রিয়াকৃত কাজ এবার আমি বলি, DW=PdV, কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়। তারপরে সম আয়তন প্রক্রিয়ায় কি হচ্ছে, আমার DW এর মান হয়ে যাচ্ছে 0, দ্যাট মিনস DQ=DU। কৃত কাজের সম্পূর্ণটাই আমার আভ্যন্তরীণ শক্তি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কাজে লাগতেছে। তারপরে আমরা আসবো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় DW=D। সমষ্ণ প্রক্রিয়ায় কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় আমার তাপ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তাপ যদি সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসে আমার তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আমার আভ্যন্তরীণ শক্তিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ডিউ এর মান 0। তাহলে আমি কি পাচ্ছি, DQ=DW। DQ=DW। আমি যে পরিমাণ কাজ করব তার সম্পূর্ণটাই, যে পরিমাণ তাপ দিব, তাপ শক্তি ইউজ করব, তার সম্পূর্ণটাই কাজে পরিণত হচ্ছে, কনভার্ট হচ্ছে, এটাই। তারপরে মেবি আমার কতক্ষণ আছে ক্লাসটা একটু দেখি কতক্ষণ হয়েছে, 34 মিনিট। দ্রুত হয়ে গেছে প্রায় ভাই, হয়ে গেছে আরেকটু। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ মানে হচ্ছে 1 কেজি তাপমাত্রার 1 কেজি তাপমাত্রা 1 কেজি বস্তুর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো। আবার
ওই 1 কেজির জায়গায় আমি বলবো 1 মোল কোনো বস্তুর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো। সেটা হবে প্রথমটা হবে আমার, যদি আমি বলি 1 কেজি বস্তুর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, সেটা হবে আমার আপেক্ষিক তাপ। ওই 1 মোল বস্তুর তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াই, সেটা হবে আমার মোলার আপেক্ষিক তাপ। বুঝলে 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 কেন বিষয়টা? মোলার আপেক্ষিক তাপের খুব সহজ জিনিস ভাই। কিউ ইজিকলস টু এম এস ডেল থেটা, সবাই জানি আমরা এটা তো সবাই জানি। এখানে এই যে এসটা আছে না, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এখন কথা হচ্ছে স্থির চাপে গ্যাসে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি হবে? চাপটা আমি কনস্ট্যান্ট করে দিলাম, দিয়ে ওই সেম জিনিস 1 মোল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো। 1 মোল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো স্থির চাপে, সেটা হবে কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। বা এগুলো কিন্তু 1 মার্কের জন্য আসে, এবং এগুলো খুব ইজি জিনিস তো ভাই। 1 মার্ক ভাই পরীক্ষার হলে 1 মার্ক খুব দরকার। 1 মার্কের জন্য কিন্তু A+ মিস হয়ে যায়, 1 মার্কের জন্য A গ্রেড মিস হয়ে যায়। আমি A+-এর ধার ধারি না ভাই, আমি A গ্রেডের ধার ধরি ভাই। 1 মার্কের কারণে তোমার A- থেকে A গ্রেডে কনভার্ট হয়ে যাচ্ছে। উইচ মিনস তুমি, না থাক, আমি আর হাই অ্যাম্বিশন দিব না। 1 মার্ক খুব দরকার, 1 মার্ক দরকার ভাই পরীক্ষা হলে। কেন মিস করবো 1 মার্ক? আর ইজি জিনিস তো রে ভাই। স্থির চাপে আমার 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, আবার স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো। সেটা হচ্ছে আমার, প্রথমটা হবে আমার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, দ্বিতীয়টা হবে আমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। ইজি জিনিস। তারপর আমরা আসি হচ্ছে, আগের একটা সূত্র আমি পড়েছিলাম না, dW ইজিকলস টু পি ডট ডিভি। এবার আমরা পড়বো ডিইউ ইজিকলস টু সিভি ডট ডিটি। এটা হচ্ছে এটা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আভ্যন্তরীণ যে শক্তি আছে না, ওই যে ডিকিউ ইজিকলস টু ডিইউ প্লাস ডিডব্লিউ পড়েছিলাম। এখানে ডিকিউ সমান হচ্ছে সিভি ডট ডিটি। মানেটা কি রে ভাই? এ মানেটা বুঝলাম না আমি ঠিক। কোথা থেকে আইসে, অরিজিনটা কোথায় আমি ঠিক বুঝি না এই জিনিসটা। তা আমি মুখস্থ করে ফেলি একরকম। সিভি স্থির চাপে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন গুণফল। এটা হবে আমার আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আবার বলি, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজিকলস টু স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পরিবর্তন। ও আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, গেল গেল। এবার হচ্ছে সিপি মাইনাস সিভি ইজিকলস টু আর, সবাই পড়েছি এই সূত্রটা। সিপি মাইনাস সিভি ইজিকলস টু আর, আমরা বলে দিই এখানে, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের অনুপাত। মোলার আপেক্ষিক তাপের অনুপাত সিপি বাই সিভি ইজিকলস টু গামা। এই গামা এর মান যখন 1.67 হবে, সেটা হবে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এই গামা এর মান যখন 1.40 হবে, সেটা হবে 2 মোল গ্যাসের ক্ষেত্রে। এই গামা এর মান যখন 1.33 হবে, সেটা হবে 3 মোল বা বহুমোল গ্যাসের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, এই যে গামা এর ইউসেজ, সিগনিফিকেন্সটা কি, তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কি, গামা কি কি কাজে লাগে, চলে আসি। গামা এর মান থেকে গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে জানা যায়। গ্যাসের এই মান থেকে গ্যাসের আণবিক বিন্যাস, গ্যাসটা কি একাণবিক নাকি দ্বিআণবিক নাকি ত্রিআণবিক, এটা জানা যায়। তারপরে আমরা আসবো গ্যাসের শব্দের বেগ। গ্যাসের শব্দের বেগ গামা ইজিকলস টু রুট ওভার সরি গ্যাসের ভিতরে শব্দের বেগ জানতে পারবো আমি গামা দ্বারা। মোলার আপেক্ষিক তাপ দেওয়ার অনুপাত গামা কে বলা হয় গামা। কষ্ট হচ্ছে ভাই, কথা বলতে পারতেছি না ভাই, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। ভি ইজিকলস টু গামা ইন্টু পি বাই গ্যাসের ঘনত্ব। গামা ইন্টু পি বাই গ্যাসের ঘনত্ব রুট ওভার গ্যাসের ভিতরে কোনো বস্তুর কোনো গ্যাসের ভিতরে শব্দের বেগ ইজিকলস টু ভি ইজিকলস টু রুট ওভার গামা ইন্টু ওই গ্যাসের চাপ বা ওই গ্যাসের আয়তন। গেল।
রুদ্ধতাপীয় পরিবর্তনে আমি আমি হচ্ছে এই যে বয়েলের যে সূত্র পড়েছিলাম না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বয়েলের সূত্রটা চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে পিভি গামা ইজিকস ধ্রুবক। আমি বয়েলের সূত্র কি জানি, পিভি ইজিকস ধ্রুবক, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই সূত্রটা হয়ে গেল পিভি গামা ইজিকস ধ্রুবক, which is a big thing. আমরা একটা বিশাল বড় আবিষ্কার করে ফেলেছি। আর বাই দ্য ওয়ে, এই সিপি এর মান হলো সিভি থেকে বেশি, সিপি এর মান হলো বেশি হয় সিভি, সিপি এর মান হলো সিভি এর মান থেকে বেশি হবে, এটা হচ্ছে কথা। পিভি গামা ইজিকস ধ্রুবক গেল, পড়া হয়ে গেছে প্রায়। এবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে টিপি টিভি পিভি। এই সূত্রটা আমি আগের ক্লাসেও বলেছি। টিপি টিভি আর পিভি, টিপি টিভি পিভি। পিভিতে কি হয়, শুধু গামা হয়, পিভিতে হয় কি শুধু গামা। টিপি টিপি টিভিতে কি হয় তাহলে, গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান। টিভিতে হচ্ছে গামা মাইনাস ওয়ান, টিপি টিভি। আর পিভিতে কি হয়, ভি ইন্টু ওয়ান মাইনাস গামা। পিভিতে কি হয়, আমি একদম লাস্টে যে ভুল করে ফেলছি, টিভি না, টি গামা। টি গামা ইজ ইকুয়ালস টি গামা পি ওয়ান মাইনাস গামা। প্রথমে কি বললাম আবার বলি, টি পি টি ভি পি ভি, টিপি টিভি পিভি। এখন টিপিতে কি হচ্ছে, টিপি গামা, না সরি, পিভিতে কি হচ্ছে, আমি ভিজুয়ালাইজ করাতে পারতেছি না, ব্রেনে ভিজুয়ালাইজ করতে পারতেছি, বাট এখানে ভিজুয়ালাইজ করতে পারতেছি না। আবার করি, টি পি টি ভি পি ভি, পিভি গামা ইজ ইকুয়ালস টু ধ্রুবক। টিভি, টিভি হচ্ছে গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ধ্রুবক। পিভি, পি এর সাথে গামা আর ভি এর সাথে ওয়ান মাইনাস গামা, গট ইজ ইকুয়ালস টু ধ্রুবক হয়ে গেছে। বুঝলে বিষয়টা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রেখায় অধিকতর খাড়া হয়। আচ্ছা কেন খাড়া হয়? আচ্ছা ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা যে উপরের রেখাটা হচ্ছে সমষ্ট রেখা আর নিচের রেখা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। উপরেরটা হচ্ছে সমষ্ট রেখা, নিচেরটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়বো আজকে আমরা। তাপের প্রবাহ কোন দিকে হয় সেটা দ্বারা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে এই কথাটাই বলে যে তাপের প্রবাহ ঠিক কোন দিকে হবে। তাপশক্তিকে অন্য শক্তির রূপান্তরের জন্য একটা যন্ত্রের প্রয়োজন হয়, সেই যন্ত্র হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে, তাপ থেকে আমরা কাজ পাইছি কিন্তু অলরেডি, ডাব্লিউ ভেরিজেস জেইস, তাপের সাথে কাজের সম্পর্ক আছে। এবার তাপের সাথে আরো একটা শক্তি সম্পর্ক আছে, তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করব, রূপান্তর করব। এবং রূপান্তরের জন্য একটা বিশেষ জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনকে আমি আচ্ছা, আর হচ্ছে আর একটা কথা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল ইজ ইকুয়ালস টু গামা ইনটু সমষ্ট রেখার ঢাল। এটা দেখাই দিই, রুদ্ধতাপীয় রেখার ঢাল মানে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ট রেখার ঢাল থেকে গামা গুণ ঢালু গেল। এবার আমরা আসবো হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লসিয়াসের কার্নোর বিবৃতি আর হচ্ছে কেলভিনের বিবৃতি। এক একজন এক এক কথা বলছে, কিন্তু তাদের মেইন কথা হচ্ছে যান্ত্রিক শক্তিকে আমি তাপ শক্তিকে সম্পূর্ণরূপে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো না, এমন কোনো প্রসেস নেই। এমন চিন্তা ভাবনা মানুষ করতেছে কিন্তু এখন ইনভেন্ট করতে পারেনি। তাপ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবো না, কিন্তু তাপ থেকে আমি কাজ পাইতে পারি। তাপ শক্তিতে রূপান্তর করতে পারবো না,
তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে বিভিন্ন রকমের শক্তির মধ্যে রূপান্তর সম্ভব এবং কোনো কঠিন শক্তির বিলোপ ঘটলে সমপরিমাণ শক্তির উদ্ভাবন ঘটে। কোনো 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 শক্তির যদি নষ্ট হয়ে যায় ঠিক সেই পরিমাণ শক্তি আবার সৃষ্টিও হয় ভাই, এটাই বলা হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো সিস্টেম তাদের তাপ হারাবে অথবা সিস্টেম ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে, যে পরিমাণ তাপ সে হারাবে ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। একই কথা। কোনো নিম্নতর তাপমাত্রা সিস্টেম থেকে তাপ বের করে আনতে হলে তার জন্য আমাদের যন্ত্রের ব্যবহার করতে হবে। কোনো নিম্ন তাপমাত্রা সিস্টেম থেকে তাপ বের করে আনতে। আচ্ছা, কোনো শক্তি কোন দিকে বা কতটুকু রূপান্তর হবে সেটা নির্ভর করে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। এখন কথা হচ্ছে প্রত্যাবর্তী বা বহুমুখী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হতে পারে। যে ওয়েট